ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। ভক্তদের ভালোবাসার প্রতিদান সেই ম্যাচে জয়ের মাধ্যমেই দিতে চান তিনি। ফিরতি ম্যাচ খেলে হংকং চায়না থেকে দেশে ফিরে কথা বলেন জামাল। এদিকে ছোট কিছু ভুল না হলে এই ম্যাচ জয় সম্ভব ছিল বলছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। অপেক্ষার প্রহরটা আরও হলো দীর্ঘ। একরাশ স্বপ্ন নিয়ে হংকং চায়নার উদ্দেশ্যে দেশ ছাড়লেও এশিয়ান কাপ বাছাই পর্যন্তই ছিল বাংলাদেশ দলের যাত্রা। বুধবার দুপুরে দেশে ফেরার পর সে আক্ষেপের সুরটা ছিল অধিনায়ক জামাল ভুঁইয়ার কণ্ঠে। ডিফেন্স লাইন মেবি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ওরা বেস্ট ট্রাই করছে। আনফরচুনেটলি আমরা সেকেন্ড গোল করতে পারি না, সো এটা একটু খারাপ লাগতেছে, বাট সেকেন্ড হাফ আমরা খুব ভালো খেলছি। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারত ম্যাচ। মর্যাদার এই লড়াইয়ে ভক্তদের আর হতাশ করতে চান না জামাল। জয়ের মাধ্যমে দিতে চান ভালোবাসার প্রতিদান। নেক্সট ম্যাচ তো ইন্ডিয়ার সাথে, তো এই ম্যাচটা একটা হিস্টোরি ম্যাচ না, সো এখানে গোল রিসিভ করলে এটা সমস্যা হয়। আমরা ফ্যান্স আছে, সাপোর্টার আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, ওর জন্য আমরা খেলবো। প্রতিপক্ষের কন্ডিশন ও প্রায় ৪৫,০০০ দর্শকের সামনে বাংলাদেশ দল সেরাটা দিয়েছে বলে মনে করেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। ছোট কিছু ভুল না হলে জয় সম্ভব ছিল বলছেন তিনি। এত ক্রাউডের সামনে যখন টিমটা খেলছিল তখন কিন্তু অলমোস্ট বলা যায় যে আমাদের কন্ট্রোলেই ছিল বল, কিন্তু সেখানে আনওয়ান্টেড একটা পেনাল্টি আমরা গোল রিসিভ করি। এদিকে দল ঢাকায় ফিরলেও হংকং চায়না থেকে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহমিদুল ইসলাম। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ম্যাচ শেষের আগে উদযাপনে না মেতে দলের সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করা উচিত বলে মনে করেন সাবেক ফুটবলাররা। হোম ম্যাচের পর অ্যাওয়েতেও সাদ রাকিবরা গোলের পর মাতে উদযাপনে আত্মতুষ্টিতে না ভুগে বরং বল সেন্টারে নিয়ে খেলা দ্রুত শুরু করা যেত বলছেন কানন এমিলিরা। দলের এমন পরিস্থিতিতে কোচিং স্টাফদের আরও বেশি পেশাদার হওয়ার তাগিদ তাদের। এশিয়া কাপের মূল মঞ্চে যেতে হলে দিতে হবে অগ্নি পরীক্ষা। খেলার ৮৪ মিনিটে রাকিবের গোলে সমতায় ফেরার পর পুরো দলই যেন তুলেছিল তৃপ্তির ঢেকুর। কিন্তু যেই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই, সেই হংকং চায়না ম্যাচে আত্মতুষ্টিতে না ভুগে বল দ্রুত সেন্টারে নিয়ে ম্যাচ শুরুর তাড়না হামজা চৌধুরীর। তবে সতীর্থদের আনন্দের মাঝে একেবারেই যেন মিলিয়ে গেলেন লেস্টার সিটির এই তারকা। একই কাণ্ড ঘটেছিল হোম ম্যাচেও। শেষ মুহূর্তে হংকং চায়নার বিপক্ষে সমতায় ফিরে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা সহ পুরো কোচিং স্টাফের স্প্রিন্ট যেন সেদিন হার মানিয়েছিল উসাইন বোল্টকেও। এমন আত্মতুষ্টিতে না ভুগে সঠিক দিক নির্দেশনা পেলে লাল সবুজরা এশিয়ান কাপের রেসে থাকতে পারত বলে মনে করছেন সাবেকরা। ডিফেন্ডাররা এবং কোচিং স্টাফ, অফিসিয়াল বা সবাই সংযত থাকা উচিত ছিল। এত এক্সাইটেড হয়েছে মনে হয় টিম জিতেই গেছে, এরকম প্রফেশনালি অ্যাটিটিউড বিহেভ শো করা উচিত ছিল। বিকজ অফ আমাদের খেলা শেষ হয়নি। আনটিল আনলেস শেষ পর্যন্ত বাসি শেষ হওয়ার আগ পর্যন্ত প্রফেশনালিজম আমাদের মাঠে ওই সময়টুকু ছিল না। গোল করার পরে সেলিব্রেশনে ওখানে টাইম নষ্ট করছেন, প্লেয়ারদের কোনো মেসেজ দিচ্ছেন না, অপোনেন্ট তারা তাদের কাজগুলি করে যাচ্ছে। কোচিং স্টাফের তো এদিকে কোনো নজরই নেই। তারা তো সেলিব্রেশনে ব্যস্ত। আমি মনে করি টেকনিক্যাল যে কমিটি রয়েছে তাদের এগুলি নোটিস করা উচিত। জাতীয় দলে হামজা চৌধুরীর নিবেদনকে বড় করে দেখছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। হামজা কিন্তু লাস্ট ট্রাইটা পর্যন্ত করে, তো তার সাথে কিন্তু আমাদের ডিফারেন্সটা অনেক বেশি। বাট এইটা ডিফারেন্স আস্তে আস্তে কমবে যখন আমাদের প্লেয়াররা হামজার কাছ থেকে শেখার চেষ্টাটা করবে। সেই শেখার চেষ্টাটা অনেকের ভিতরে আছে, অনেকের ভিতরে নাই। এশিয়া কাপের আশা ফিকে হয়ে গেলেও বাকি থাকা ভারত ও সিঙ্গাপুর ম্যাচকে বেশি গুরুত্বপূর্ণ বলছেন এমিলি। তবে ২ হলুদ কার্ডের খড়গে ভারত ম্যাচে ফাহমিদুলকে না পাওয়া দলের জন্য শূন্যতা বলছেন তিনি। ফাহমিদুল একটু এগ্রেসিভ ফুটবলার, অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুই জায়গাতেই। তো এইটা যেমন দলের জন্য খুবই ভালো, আবার একটা ক্ষতিও তো হয়ে গেল, সে ২ কার্ডের জন্য একটা ম্যাচ খেলতে পারবে না। ফাহমিদুল কিন্তু আমার কাছে মনে হয় যে যতক্ষণে ফুটবল খেলেছে ইম্প্যাক্টফুল ফুটবল খেলেছে, দলকে কিছু দেওয়ার জন্য খেলেছে। তো এটা পজিটিভ দিক। আমি তো অবশ্যই আমি বলবো যে ইন্ডিয়ার ম্যাচে ফাহমিদুলকে দল মিস করবে। আগে থেকে দলের শরীরের ভাষায় অনেক পরিবর্তন এসেছে বলে মত সাবেকদের। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে ভালো কিছু আশা তাদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।
এবারে ক্রিকেট প্রসঙ্গে যেতে চাই। আমরা এতটাও খারাপ দল না, যত বেশি খারাপ আমরা খেলেছি। আফগানদের কাছে হোয়াইট ওয়াশের পর এমনটাই বলছেন মেহেদী হাসান মিরাজ। 50 ওভার খেলার পরিকল্পনা টাইগার অধিনায়কের। টপ ও মিডল অর্ডার ব্যাটারদের রান না করলে জেতা কঠিন। প্রতিপক্ষের বোলারদের সামলাতে না পেরে হতাশ এই অলরাউন্ডার। আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হারের পর ক্যারিবীয়দের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান মিরাজ। একে একে 3 ম্যাচ আফগান বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের ব্যাটারদের। নখদন্তহীন পারফরমেন্সে বারবারই যে কাঠগড়ায় টাইগার ব্যাটিং ইউনিট। সিরিজের শেষ ওয়ানডেতেও হারের পর হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবে শেষ হলো বাংলাদেশের আমিরাত সিরিজ, যেখানে প্রতিপক্ষের বোলারদের সামলাতে না পেরে হতাশ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে জানালেন সুযোগ কাজে লাগাতে না পারার কথা। ম্যাচে আমরা অনেক ভুল করেছি, রান করতে পারিনি। আমাদের কাছে সুযোগ এলেও তা ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। দলের সবাই এটা মেনে নিয়েছে যে আমরা ভালো খেলিনি। তাদের বোলিং আক্রমণ ছিল দুর্দান্ত, কিন্তু আমাদের উচিত ছিল তা ভালোভাবে সামলানো। তবে আমরা এতটা খারাপ দলও না, যত বেশি আমরা খারাপ খেলছি। পুরো সিরিজেই বাংলাদেশের ব্যাটিং নিয়ে ছিল সমালোচনা। ব্যাটারদের হজবরল পারফরমেন্সে শেষ ম্যাচেও দলীয় স্কোর স্পর্শ করতে পারেনি 100 অঙ্ক। কিভাবে 50 ওভারের পুরোটাই খেলা যায় সেই পরিকল্পনা এখন করছেন টাইগার অধিনায়ক। আমরা কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তিত। আমরা সেভাবেই প্ল্যান করছি যে কিভাবে 50 ওভার খেলা যায়। যদি আমরা রান না করি তাহলে জিততে পারবো না। আমাদের টপ ও মিডল অর্ডার ব্যাটারদের রান করতে হবে। কিভাবে পরের সিরিজে ভালো করা যায়, এখন এটা নিয়ে আমি ভাবছি। 2027 বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি সুযোগ পাবে কিনা এই নিয়ে এখন বড় শঙ্কা। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকা টাইগারদের সামনে 9 জেতে হাতে আছে 23 ম্যাচ। সেই পথে পরের মিশন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। একসময় যে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ রাজ করত, 50 ওভারই সেই ফরম্যাটে টাইগাররা এখন অসহায়। ব্যর্থতার অনুসন্ধান করতে গিয়ে রকিবুল হাসান খুঁজে পেলেন মিরাজ শান্তদের, সাকিব তামিম মুশিদের মতো দায়িত্ব নিতে না পারাকে। পাশাপাশি সাবেক অধিনায়কের মতে বাংলাদেশ হেরেছে এক রাশিদ খানের কাছেই। এবছরের আইপিএলে 15 ম্যাচে মাত্র 9 উইকেট পেয়েছিলেন রাশিদ খান। ইকোনমিও ছিল প্রায় 10। এশিয়া কাপেও 3 উইকেট নেয়া রাশিদ ছিলেন নখদন্তহীন। ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা আফগান পোস্টার বয়কে ফর্মে ফেরানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল বাংলাদেশ। মাত্র 5 ইকোনমিতে 3 টি20তে 6 উইকেট, সমান সংখ্যক ওয়ানডেতে 2.73 ইকোনমিতে রাশিদের শিকার 11 উইকেট। পুরস্কার স্বরূপ ওয়ানডের নাম্বার 1 বোলারও এখন রাশিদ। আফগান সুপারস্টারের কাছেই মূলত সিরিজ হারিয়েছে মিরাজের দল। মনে হচ্ছে যেন কাউকে জোর করে নামানো হয়েছে। ব্যাট কোথায় রাখবে জানে না, লেগ স্পিন কেমনে খেলতে হয় জানে না। আপনি দেখেন রশিদ খান, মনে হয় এটি আমরা উই হ্যাভ লস্ট টু রশিদ খান। যদি সব কাটছাট করি, উই হ্যাড নো ক্লু। রশিদ খানের যে লেগ স্পিন বোলিং, গুগলি বোলিং, জোরের উপর বল করতেছে, বা ওকে তো অনেক আগের থেকেই এটা করতেছে। উই নো হি ইজ দ্য বেস্ট বোলার, বেস্ট স্পিনার। আমি তাকে রেসপেক্ট করবো। আর লেগ স্পিনে খেলার তো কতগুলো নিয়ম আছে, ক্রিকেটের ব্যাটারে এটা জানতে হবে। সেটা হলো ইউ নেভার গো ব্যাকফুট। ওই জোরের উপরে বল যখন স্কিট করে, আপনি যদি ব্যাকফুটে যান সারাক্ষণ, হয় আপনি এলিমিনেট হবেন, নাহলে বোল্ড হবেন, নাহলে আপনি কট বিহাইন্ড হবেন, আর ঠিক আছে, রানও করতে পারবেন না। এক সময় ওয়ানডে ফরম্যাটে রাজ করত টাইগাররা। সেই ফরম্যাটেই টানা 4 সিরিজ হারল বাংলাদেশ দল। সাবেক এই অধিনায়কের মনের কোণে এখনো সাকিব তামিম মুশফিকরা। মিডল অর্ডারের ভরসা হিসেবে তারা যেভাবে খেলে গেছেন বছরের পর বছর, ওরকম ব্যাটারের অভাব এখন টাইগার মিডল অর্ডারে। একসময় কিন্তু আমাদের পঞ্চপাণ্ডব ছিল। আজকে দেখেন তাদের সঙ্গে এই বর্তমান প্লেয়ারদের যে ডিফারেন্সটা, মানে মেন্টাল ক্রিকেটে 2টা শক্তি লাগে। একটা হলো এইখানে হার্ট, স্ট্রং হার্ট, আর স্ট্রং মাইন্ড। তো ওইখানে যারা খেলেছে, সাকিব আল হাসান বলেন, তামিম ইকবাল বলেন, মুশফিক বলেন, তারপরে যে রিয়াদ বলেন, তারপরে যারাই ছিল 5 জন, তারাই কিন্তু ওই পিরিয়ডটাতে দে আর পারফর্মিং অ্যান্ড দে আর ডেলিভারিং। তারা ব্যর্থতা কাটিয়ে উঠতে তামিম, হৃদয়, শামীমদের মতো তরুণদের দায়িত্ব নিয়ে জ্বলে উঠতে হবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
18 অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য শুরু হয়েছে টিকিট বিক্রিও। আজ সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। সর্বনিম্ন 300 টাকায় পাওয়া যাচ্ছে ইস্টার্ন গ্যালারির টিকিট, 400 টাকায় শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট। দুটি ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে 800 টাকা করে। দুটি ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট 1500 আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে 2500 টাকা। দর্শকেরা অনলাইনে www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্লে স্টোর থেকে গো বিসিবি টিকিট অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনা যাবে। 18, 21 ও 23 অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সবকটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা 1:30টায়। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে 27, 29 ও 31 অক্টোবর অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি20 সিরিজ। এদিকে ডিসেম্বরে বিপিএল আয়োজনের পথে অনেকটাই এগিয়ে গেছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ফি আর ব্যাংক গ্যারান্টি বাবদ মোট 12 কোটি টাকা ফি দিতে হবে দল নেয়া প্রতিষ্ঠানকে। তবে পেমেন্ট শতভাগ হয়ে গেছে। 6 মাস পর ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকা ফেরত দেবে বোর্ড। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শুরুতে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি। 3য় সপ্তাহের মধ্যে হবে ড্রাফট। বিসিবি নির্বাচনের পর নতুন কমিটির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিপিএল আয়োজন। অল্প সময়ে ফ্র্যাঞ্চাইজি পাওয়া যাবে কি? গত বিপিএলের তিক্ত অভিজ্ঞতার পর এমন প্রশ্ন জাগে অনেকের মনেই। তবে সেই সব সমীকরণ প্রায় মিলিয়ে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুন ফ্র্যাঞ্চাইজি পাবার খোঁজে প্রধান অন্তরায় ছিল 5 বছরের জন্য ব্যাংক গ্যারান্টি নেয়া। তবে মঙ্গলবার রাতে হওয়া মিটিংয়ে নতুন সিদ্ধান্ত হওয়ায় জটিলতা কেটে গেছে বলাই যায়। এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি ফি ধরা হয়েছে 2 কোটি টাকা। তবে প্রতি বছর সেই ফি বাড়বে 15% হারে। পেমেন্ট জটিলতা এড়াতে এবার ব্যাংক গ্যারান্টির পুরনো ক্লজে কোনো ছাড় দেবে না বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিল বলছে এবার প্রতি ফ্র্যাঞ্চাইজিকে ব্যাংক গ্যারান্টি হিসেবে দিতে হবে 10 কোটি টাকা। ক্রিকেটার সহ সংশ্লিষ্ট সবার পারিশ্রমিক পরিশোধ হলে পুরো অর্থ 6 মাসের মধ্যে ফেরত দেবে বোর্ড। তবে পেমেন্ট সমস্যা হলে টাকা কেটে রাখা হবে জামানতের অর্থ থেকে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হতে চাইলে আবেদন করতে হবে 28 অক্টোবরের মধ্যে। ডেডলাইন শেষ হবার 3-4 দিনের মধ্যেই মালিকানা চূড়ান্ত করে ফেলবে বিসিবি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সাথে হচ্ছে 5 বছরের চুক্তি। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের 3য় সপ্তাহে হবে প্লেয়ার্স ড্রাফট। সর্বোচ্চ 6টি দল নিয়ে হবে এবারের আসর। বিসিবির সবশেষ আসরের মতো এবারও দলগুলোর সাথে রেভিনিউ শেয়ার করবে বোর্ড। তবে বাড়ছে ব্যাপ্তি। টিকিটের পাশাপাশি টিভি স্বত্ব ও গ্রাউন্ডস রাইটের 30% লভ্যাংশ দেবে বোর্ড। এবার বাড়ছে প্রাইস মানিও। চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি 75 লাখ টাকা আর রানার্স আপ পাবে 1 কোটি 75 লাখ টাকার চেক। শুধু তাই না, আমাদের যে গ্রাউন্ড যে পেরিমিটার বোর্ডটা থাকবে, ওই পেরিমিটার বোর্ডে যখন যেই টিমের খেলা হবে, 2টা টিমেরই, তাদেরকে 30% টাইম, উইচ কামস অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিট পার টিম। সো ওইটা আবার টিমদেরকে তাদের স্পন্সরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বা স্পন্সরদের তারা ওখানে প্লেস করতে পারবেন উইদাউট এনি কস্ট। বিপিএল সুষ্ঠুভাবে আয়োজন করতে অবশেষে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আইএমজির সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করতে যাচ্ছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে 3 বছরের চুক্তি হবে বহুজাতিক এই প্রতিষ্ঠানের সাথে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগে 4 দিনের সংস্করণের 27তম আসরের দিনক্ষণ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটি। টুর্নামেন্টটি শুরু হবে চলতি বছরের 25 অক্টোবর থেকে। আসন্ন আন্তর্জাতিক টেস্টে খেলোয়াড়দের প্রস্তুতিতে সহায়তা করার লক্ষ্যে এবং বিসিবি ক্রিকেট অপারেশনসের পরামর্শ অনুসারে ইভেন্টের টেকনিক্যাল কমিটি প্রথম 2 রাউন্ডে কুকাবুরা বল ব্যবহারের অনুমোদন দিয়েছে। বাকি রাউন্ডগুলি ডিউক বলের মাধ্যমে খেলা হবে। এছাড়া গত 9 আগস্ট অনুষ্ঠিত বিসিবি বোর্ডের 20তম সভায় অনুমোদিত ময়মনসিংহ বিভাগকে প্রথমবারের মতো এনসিএল 4 দিনের ফরম্যাটে অন্তর্ভুক্ত করা হয়েছে। টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে ঢাকা মেট্রো। এবারে নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। আসলে নিজেদের 4র্থ ম্যাচে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টানা 3 হারের পর জয়ের খোঁজে নিগার সুলতানা জ্যোতির দল। বিশাখাপট্টনমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30 মিনিটে। এখন পর্যন্ত 4 ম্যাচে 3 জয়ে 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অজিরা। অপরদিকে সমান ম্যাচে মাত্র 1 জয়ে 6 অবস্থান বাংলাদেশের। আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও এরপর টানা হারে দিশেহারা বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে হারলে সেমির রেস থেকে অনেকটাই ছিটকে যাবে টিম টাইগ্রেস।
বিশ্ব বক্সিং অ্যাসোসিয়েশন WBA আন্তর্জাতিক ফ্লাইওয়েট শিরোপা পুনরুদ্ধার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ বক্সার হামজা উদ্দিন। এই ঐতিহাসিক জয় তিনি উৎসর্গ করেছেন বাংলাদেশের সিলেট শহর এবং তার বাবা সাবেক বক্সার সিরাজ উদ্দিনকে। মাত্র 22 বছর বয়সী এই বক্সার থ্রিলার উদ্দিন নামে পরিচিত। শেফিল্ডের ইউটিলিটি আরেনায় দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে প্রতিপক্ষ পল রবার্টসকে পরাজিত করেন তিনি। রিংয়ে তার গতি, কৌশল ও শক্তির নিখুঁত প্রদর্শন দেখিয়ে তিনি প্রতিপক্ষকে পঞ্চম রাউন্ডের 2 মিনিট 17 সেকেন্ডে 3 বার মাটিতে ফেলে দেন। ফলে রেফারি বাধ্য হয়ে টেকনিক্যাল নকআউট ঘোষণা করেন, যে লড়াই সরাসরি সম্প্রচার করা হয় ডাজন চ্যানেলে। বার্মিংহামের এই অপরাজিত প্রতিভাবান খেলোয়াড়ের বর্তমান রেকর্ড এখন 6 জয়, যার মধ্যে 3টিতে নকআউট। তার লক্ষ্য এখন আরও বড়, প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে মাল্টিওয়েট শ্রেণীতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। পাকিস্তান দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 93 রানে হারিয়েছে পাকিস্তান। জয়ের জন্য 277 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে 183 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। 51 রানে 2 উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। দিনের তৃতীয় বলেই শাহিন আফ্রিদির বলে কাটা পড়েন টনি জর্জি, আর ক্রিস্টান স্টাবস ফেরেন নোমান আলীর স্পিনে কাটা পড়ে। এরপর 73 রানের জুটি গড়ে বিপর্যয়ে সামাল দেন ব্রেভিস ও রিকেলটন। 54 রানের ইনিংস খেলে নোমান আলীর শিকারে পরিণত হন ব্রেভিস। ইনিংস বড় করতে পারেননি রিকেলটনও, 45 রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 183 রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস। 93 রানের জয়ে সিরিজ শুরু পাকিস্তানের। এর আগে প্রথম ইনিংস পাকিস্তানের করা 378 রানে জবাবে 269 রানে থামে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা 167 রানে অল আউট হলে 277 রানের টার্গেট পায় প্রোটিয়ারা। ম্যাচে 10 উইকেট শিকার করেছেন নোমান আলী। আবারও ফুটবল। লিওনেল মেসির রেকর্ডের ম্যাচে পুয়ের্তো রিকোকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা। ম্যাকঅ্যালিস্টার আর লাউতারো মার্টিনেজের জোড়া গোলে 6-0 গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তারা। 152 ধাপ পিছিয়ে থাকা পুয়ের্তো রিকোর সঙ্গে এক প্রকার ছেলে খেলা করেছে লিওনেল মেসির দল। ম্যাকঅ্যালিস্টারের পায়ে 14 মিনিটে লিড পেয়ে যায় আর্জেন্টিনা। 23 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মন্টিয়েল। 13 মিনিট বাদে ব্যবধান আরও বাড়ে বিশ্ব চ্যাম্পিয়নদের। তাতে বিরতির আগেই 3-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর আরও 3 গোল করে সহজ জয় পায় আলবিসেলেস্তারা। গোল না পেলেও 2টি অ্যাসিস্ট করেছেন এলএম10। আর্জেন্টিনার হয়ে মেসির এটি 59তম অ্যাসিস্ট। আন্তর্জাতিক ফুটবলে এটি এখন সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। আর্জেন্টিনার জার্সিতে এই ম্যাচে অভিষেক হয়েছে 4 খেলোয়াড়ের। কোথায় থামবেন মেসি আর রোনালদো? যতই সময় যাচ্ছে ততই যেন নিজেদের চেনাচ্ছেন নতুন করে। একের পর এক রেকর্ডের খাতায় নাম লিখিয়ে যাচ্ছেন এই দুই সুপারস্টার। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন এলএম10। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখন CR7-এর দখলে। মেসি থামবেন কোথায়? বয়সকে তুড়ি মেরে পায়ের জাতুতে মুগ্ধ করে যাচ্ছেন ফুটবল ভক্তদের। সেই মেসির নামের পাশেই রয়েছে কতই না রেকর্ড। এবার আর্জেন্টিনা দলের প্রাণভোমরা লিওনেল মেসির রেকর্ডের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। ফুটবল বিশ্বে সবার মুখে থাকে শুধু গোলদাতার নাম, কিন্তু সেই গোলের পেছনের গল্পটা রয়ে যায় আড়ালে। সেই অ্যাসিস্টের রেকর্ডও এখন এলএম10-এর দখলে। সর্বোচ্চ 60 অ্যাসিস্ট নিয়ে তালিকার সবার উপরের নামটা এখন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক উল্লাসে ফেটে পড়েছে তার প্রতিটি ছোঁয়ায়। এমনই এক জাদুময় রাতে যুক্তরাষ্ট্রের চেস স্টেডিয়ামে আলবিসেলেস্তাদের 6-0 গোলের জয়ে 2টি অ্যাসিস্ট আসে লিওর পা থেকে। পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক ফুটবলে এতদিন সবচেয়ে বেশি অ্যাসিস্টে মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের ডোনোভান এবং ব্রাজিলের নেইমার। এই ম্যাচেই তাদের ছাড়িয়ে গেলেন মেসি। অন্যদিকে বয়সটা 41 হলেও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তাগড়া যুবকের মতো। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই আল নাসর তারকা। সৌদি ক্লাবে যাওয়ার পরই সবাই ভেবেছিল এই বুঝি শেষের ঘণ্টা বাজছে CR7-এর, কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে এগিয়ে যাচ্ছেন আপন গতিতে। বাছাই পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। লিসবনের হোসে আলভাদাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালের হয়ে 2টি গোল করেছেন এই তারকা, আর এতেই বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ 41 গোলের মালিক বনে গেলেন CR7। ব্রাভো ক্রিস্টিয়ানো। প্রতিনিয়তই 1000 গোলের মাইল ফলকের দিকে এগিয়ে চলেছেন পর্তুগিজ তারকা। এই অবিশ্বাস্য রেকর্ডের লক্ষ্যে ছুটে চলা রোনালদোর পেশাদার কেরিয়ারে গোল সংখ্যা এখন দাঁড়িয়েছে 948, আর মাত্র 52 গোল পেছনে রয়েছেন আল নাসর ফরওয়ার্ড। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।
জাতীয় দলে টানা সবচেয়ে বেশি জয়ের বিশ্ব রেকর্ড এখন মরক্কোর। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কঙ্গোকে 1-0 গোলে হারিয়ে স্পেনকে ছাড়িয়ে যায় তারা। এই নিয়ে টানা 16 ম্যাচে জয়ের দেখা পেল আটলাস লায়ন্স। টানা 15 ম্যাচ জিতে যে রেকর্ড এতদিন ছিল স্পেনের দখলে। পাশাপাশি কঙ্গোর বিপক্ষে এই জয় দিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল মরক্কো। আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দলটি ই গ্রুপে 8 ম্যাচের সবকটি জিতল। মরক্কো সবশেষ জিততে পারেনি গত বছরের মার্চে মৌরিতানিয়ার প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর বিশ্বকাপ বাছাইয়ে 7 ম্যাচ, আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইয়ে 6 ম্যাচ ও 3টি প্রীতি ম্যাচে টানা জয় পেল তারা। এই সময়ে 16 ম্যাচে 50 গোল করেছে তারা, হজম করেছে মাত্র 4 গোল। স্পেনের 15 জয় ছিল 2008 সালের জুন থেকে 2009 সালের জুন পর্যন্ত। টানা জয়ের 15 ম্যাচে 39 গোল করেছিল স্পেন, হজম করেছিল মাত্র 2টি। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।